ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি আফটার মিডনাইট স্টোরিজের ৩২ নম্বর এপিসোডে। আজকের এপিসোডে শুনবেন দুটি ঘটনা, ছোট এপিসোড কিন্তু ক্রেস এপিসোড। একটা আশিক জিনের ঘটনা আর একটা অন্ধকারে একজনকে নিমন্ত্রণ করার ঘটনা। সেকেন্ড যে ঘটনাটা আছে সেটা পড়ার সময় সত্যি আমার বড় অদ্ভুত লেগেছে। আমার মনে হয় আপনারা অনেকটাই মজা পাবেন আজকের এই এপিসোডটাতে। দুটো ছোট ঘটনা কিন্তু ভালো লাগবে। লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আমি সবুজ আছি আপনাদের সঙ্গে। শুরু হচ্ছে আফটার মিডনাইট স্টোরিজের ৩১ নম্বর এপিসোড। কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে আপনাদের জন্য একটা এক্সক্লুসিভ গিফট, লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখবেন। চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায়। কিন্তু প্রথম ঘটনায় যাওয়ার আগে একবার মনে করিয়ে দিই, আমাদের ঘটনা পাঠানোর জন্য মেইল করুন aftermidnightstories@gmail.com অথবা আফটার মিডনাইট স্টোরিজ ফেসবুক পেজে ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। হ্যালো সবুজদা, আমি পশ্চিমবঙ্গের নদিয়া জেলা থেকে তোমাকে লিখছি। আমার নাম সায়ন্তনী। আমি 2020 সাল থেকে করোনার মধ্যে আফটার মিডনাইট স্টোরিজ শোনা স্টার্ট করেছিলাম ৭৮ নম্বর এপিসোড থেকে। আমি, আমার মা এবং দিদি নিয়মিত আফটার মিডনাইট স্টোরিজ শুনি আর এখনও পর্যন্ত শুনছি, কিন্তু কোনোদিনও তোমাকে ঘটনা পাঠাইনি। আজকে দৃঢ় মনোবল নিয়ে তোমাকে একটা ঘটনা লিখতে বসলাম। তো ঘটনা শুরু করা যাক। থ্যাংক ইউ সায়ন্তনী, এত বছর ধরে আফটার মিডনাইট স্টোরিজ শুনছো তুমি। তুমি আফটার মিডনাইট স্টোরিজের অনেক পুরনো সদস্য। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, এবং এভাবেই আফটার মিডনাইট স্টোরিজকে সবসময় সাপোর্ট করতে থাকো, কারণ তোমাদের প্রত্যেকটা মানুষের সাপোর্ট আসলে আজকে আমাদেরকে এই জায়গায় পৌঁছে দিচ্ছে। প্রত্যেক দিন আমাদের এই জার্নিটাকে আরও সুন্দর করে তুলছে। থ্যাঙ্কস এ লট সায়ন্তনী এবং সায়ন্তনীর গোটা পরিবারকে। আমাদের পাশের বাসায় একটা মেয়ে থাকে, মেয়েটার নাম রিমঝিম। রিমঝিম ক্লাস 10-এ পড়ে আর আমি অনার্সে ভর্তি হব। তো রিমঝিম হচ্ছে আমার ছোট বোনের মতোই। বেশ কিছুদিন আগে রিমঝিম আমাদের ঘরে দৌড়ে এসে বলল, দিদি জানো, আমাদের ইতির সাথে ভৌতিক ঘটনা ঘটেছে, বা ঘটছে বলা চলে। ইতি হচ্ছে রিমঝিমের ক্লাসমেট। আমাদের এলাকায় হওয়ায় আমরা সবাই তাকে চিনি। তো আমি রিমঝিমের কাছ থেকে যা শুনেছি সেটাই তোমাকে বর্ণনা করছি। রিমঝিম এবং তার বেশ কয়েকজন বান্ধবী মিলে সকাল 7টায় টিউশন পড়ে এক ম্যাডামের কাছে, আর এই ম্যাডামের কাছে ইতি সন্ধে 6টায় টিউশন পড়ে। তো একদিন সকাল 7টায় রিমঝিমরা যখন ম্যাডামের কাছে টিউশন পড়ছিল ম্যাডামের বাসায়, তখন হঠাৎ করে দরজায় কেমন যেন একটা ঠকঠক আওয়াজ হয়। ম্যাডাম সবাইকে পড়া দিয়ে চুলার গ্যাসের আঁচ কমাতে গিয়েছিল রান্নাঘরে। তো ম্যাডাম দরজায় ঠকঠক করে আওয়াজ পেয়ে দরজা খোলে এবং খুলে দেখে সামনে ইতি দাঁড়িয়ে আছে। ম্যাডাম ইতিকে দেখে বলে যে, তুমি এতদিন কেন পড়তে আসনি? তো ইতি বলল যে, আমি আর আপনার কাছে পড়তে আসব না, আর আপনিও আমার পিছনে আসবেন না, আমার বাড়িতেও যাতে কোনো ফোন না যায়। ইতির কণ্ঠ স্থির এবং গম্ভীর, রাগান্বিত। ইতিকে দেখতেও কেমন যেন একটা অদ্ভুত লাগছে। সে যাই হোক, ম্যাডাম সেসব বিষয়ে কান না দিয়ে বলল, কেন পড়তে আসবে না কেন? ইতি বলল যে, আমি আপনার কাছে আর পড়তে আসব না, আর আপনিও আমার পিছনে আসবেন না, আমার বাড়িতে যেন কোনো ফোন না যায়। এই কথা বলে ইতির যাবার জন্য যখন পা বাড়ায়, তারই মধ্যে ইতির বান্ধবী তনু ইতির হাতটা ধরে বলে যে, কিরে, এতদিন পড়তে আসিসনি কেন? কথা বলার সময় সে অনুভব করে ইতির হাতটা বরফের মতো ঠান্ডা হয়ে আছে। ইতি তখন ঝাঁকুনি দিয়ে তার হাতটা সরিয়ে দেয় আর বলে, আমাকে ধরলি কেন? আমাকে ধরবি না, আর আমার পিছন পিছন আসবি নাই বলে রাখলাম। ইতি কথাগুলো এমন করে বলল, সবাই ভয় পেয়ে গেল। ওর চোখ আর লাল বর্ণ ধারণ করেছে। ওর গলার স্বরটাও কেমন যেন অন্যরকম হয়ে গেছে। এই গলার স্বরটা যেন ওর নয়। ইতির এমন আচরণে উপস্থিত সকলেই হতভম্ব হয়ে গেছে। তারপর সেখান থেকে ইতি সেদিন চলে যায়। তারপর থেকে ইতি আর পড়তে আসে না। এরই মধ্যে একদিন ইতির সঙ্গে ম্যাডামের দেখা হয় রাস্তায়। ম্যাডাম দেখে ইতি রাস্তার মধ্যে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে, স্ট্যাচুর মতন। তো ম্যাডাম ইতির কাছে যায় এবং ইতির কাছে গিয়ে ওর কাঁধের ওপর হাত রেখে বলে যে, ইতি। আর সেই সময় ম্যাডাম প্রথমবার উপলব্ধি করতে পারে যে ইতির সারা শরীরটা বরফের মতো ঠান্ডা, বলা চলে মৃত মানুষের মতো ঠান্ডা। ইতির গায়ে হাত রাখতেই ইতি পাশ ফিরে বলে যে, আপনি বলেছিলেন না আপনি আর আমার পেছনে আসবেন না? এই কথাটা বলার পরেই ইতি সেখান থেকে ছুটে পালিয়ে যায়। এর বেশ কিছুদিন পর ইতি আবার কোচিংয়ে যায়। বিকেল 4টে থেকে ইতিদের কোচিং। ইতি যাওয়ার আগে সবাই ইতিকে নিয়েই কথা বলছিল যে ইতির কি এমন হলো যে অদ্ভুত আচরণ করছে, ও পড়তে আসছে না। তো এদিন আমার কোচিংয়ে স্টুডেন্টও কম ছিল। বৃষ্টির দিন বলে ম্যাডাম আর স্টুডেন্টরা ইতিকে নিয়েই আলোচনা করছিল। রিমঝিম সেখান থেকে ইতির ব্যাপারে জানতে পারে। ইতির এক বান্ধবী বলেছে ইতি নাকি ইদানিং অদ্ভুত অদ্ভুত ব্যবহার করে। কিছুদিন আগেই নাকি সে বাজারে গিয়ে তার বাবার দোকানের মধ্যে চিল্লামিচ্ছি শুরু করেছিল। অকথ্য ভাষায় তার নিজের বাবাকেই ও গালাগালি করছিল। ইতির বাবা মেয়ের এরকম কাণ্ড দেখে হতভম্ব হয়ে যায়। তার বাবা তাকে মারতে যায়, তখন দোকানের লোকেরা আটকায়। সেদিন কোনো রকমে তাকে বাসায় আনা হয়। এমন সময় কোচিংয়ে ইতি আসে।
ইতি অনেকটা রোগা হয়ে গেছে, ওর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। বলা চলে যে ওর মুখে যে উজ্জ্বলতাটা ছিল সেটা আর পাওয়া যাচ্ছে না। ইতির হাতে একটা নীল পাথরের বড় আংটি, আংটির মধ্যে নীল রঙের পাথরটা অনেকটা বড়, যার কারণে খুব সহজেই যে কারুর চোখে পড়বে সেটা। আস্তে আস্তে সবাই ইতির সঙ্গে কথা বলতে শুরু করে। এরই মধ্যে ম্যাডাম বলে যে তোমরা নাকি ইন্ডিয়া যাবে শুনলাম। ইতি বলে যে হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম বলে ইন্ডিয়া কেন যাবে ঘুরতে? ইতি বলল না ম্যাডাম, একটা সমস্যা আছে, এই জন্য ইন্ডিয়া যাব আমরা। ম্যাডাম আবার ইতির প্রতি একটু বিরক্ত হন সেদিন সকালের ঘটনার জন্য। প্রশ্ন করেন যে সেদিন যে তুমি এমন আচরণ করলে, আমাকে এরকম কথা বললে, সমস্যাটা কি তোমার সেটা বলা যাবে? যদি বলা যায় তো বলতে পারো। ইতি বলে যে ম্যাডাম, আমার উপর খারাপ শক্তির প্রভাব পড়েছে। ম্যাডাম বলে মানে? তখন ইতি বলা শুরু করে। একদিন সে প্রতিদিনের মতোই ম্যাডামের টিউশন পড়ে আসছিল সন্ধ্যা 7টার দিকে। ম্যাডামের বাড়ি থেকে কিছুটা রাস্তা যেতেই হঠাৎ করে থমকে যায় ইতি। তার আগে রাস্তাটার একটু বর্ণনা দেওয়া যাক। চারিদিকে অন্ধকার নেমে এসেছে, রাস্তার মধ্যে স্ট্রিট লাইটগুলো চলছে, মানুষ খুব বেশি নেই, হঠাৎ করেই দু একটা মানুষ যাতায়াত করছে। এটা কিন্তু কোনো হাইওয়ে নয়, এই রাস্তাতেই রিক্সা যায় আর যাদের প্রাইভেট গাড়ি আছে তারা যায়। মানে বলা চলে এই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া সেরকমভাবে চলাচল করে না। ইতি সেই রাস্তাতেই যাচ্ছিল 7:05 কিংবা 10 মিনিটের সময়। এমন সময় অনুভব করে কেউ একজন তাকে খুব জোরে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, আর ইতি সামনের দিকে এগোতে পারছে না। ওর মনে হচ্ছে ও যেন একদম আটকে গেছে। এমন করে 15 থেকে 20 মিনিট কেটে যায়। ইতি একইভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকে। একটা সময় পর ইতি বুঝতে পারে বাঁধনটা একটু হালকা হয়েছে। তখন ইতি আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হয়। এবার সে হাঁটতে পারছে, কিন্তু খুব জোরে নয়। ইতির বাসায় ফিরতে দেরি হওয়ায় ইতির মা ম্যাডামকে ফোন করে বলে যে ম্যাডাম, আপনি কি এখনো পড়াচ্ছেন? তো ম্যাডাম বলে যে না, আমি তো 7টার দিকে ছুটি দিয়ে দিয়েছি। কেন? তো ইতির মা বলে যে না, আসলে প্রায় 8টা বেজে গেছে, ইতি এখনও বাসায় আসেনি, ওদের মধ্যে বাড়ি চলে আসে, এই জন্য ফোন করা। তো ওপাশ থেকে ম্যাডাম বলে যে দেখুন, বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে হয়তো একটু দেরি হয়ে গেছে, এক্ষুনি হয়তো ফিরে আসবে। এই বলে ম্যাডাম ফোন রাখে। এরই মধ্যে ইতি বাসায় চলে আসে। তো ইতিকে দেখে ইতির মা জিজ্ঞাসা করে যে এত দেরি কেন হলো? তো ইতি কিন্তু উত্তরে কোনো কথা বলে না। ইতির মা ইতির সাথে কথা বলতে গেলেই ওর কাছে যেতেই ইতির গা থেকে একটা অদ্ভুত খারাপ গন্ধ পাচ্ছে, অনেকটা মাছের আশে গন্ধের মতন। তো ইতির মা ইতিকে বলে যে কতদিন ধরে স্নান করিস না, শরীর থেকে কি বাজে গন্ধ আসছে। হঠাৎ করেই ইতি ওর মাকে বলে ওঠে, কেন দেখিসনি সকালে স্নান করলাম, তুই চোখে দেখিস না? তো ইতির মা খুব স্বাভাবিকভাবে মেয়ের মুখে এরকম তুইতুকারি কথা শুনে হতভম্ব হয়ে যায় আর বলে যে এটা কেমন ব্যবহার। ইতি বলে যে কেমন ব্যবহারের কি আছে, আমি যে সকালে স্নান করলাম, স্নান করে ঠাকুর পূজা দিলাম, তুই দেখিসনি? তুই জানিস না যে দেখিসনি? তো ইতির মা ইতির ওপর প্রচণ্ড রেগে যায় এবং জুতো দিয়ে মারতে যায়। তখন ইতি আর ইতির মানের চিৎকার শুনে তাদের বাসার মালিক মহিলা উনি দৌড়ে আসেন এবং ইতির মাকে তিনি আটকাতে যান। ইতি তখন তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। ইতির চোখ দুটো পুরো লাল, গা থেকে বাজে গন্ধ আসছে, আর ইতির গলার স্বরটাও কেমন যেন বদলে গেছে। বাড়ির মালিক যিনি ছিলেন ভদ্রমহিলা, তিনি ইতিকে দেখে কিছু একটা আন্দাজ করতে পারেন এবং ইতির মাকে উনি ইশারা করে থামতে বলেন। আর ইতির মা কিন্তু প্রথমে কিছু বুঝতে পারছিলেন না যে হঠাৎ করে কি হচ্ছে এসব। এদিকে ইতি বিড়বিড় করছে আর বলছে যে আমি স্নান করেছি, তুই দেখিসনি, এই কথাটা সে বারবার বিড়বিড় করে বলে যাচ্ছে রাগে। তারপর ইতির মা আর এই ভদ্রমহিলা শুকনো মরিচ আগুনে পুড়িয়ে ইতির শরীরে চারপাশে ঘুরিয়ে দেয়, আর কি একটা যেন করে। তারপর ইতির শরীর থেকে সেই বাজে গন্ধটা চলে যায়, ইতি ফ্রেশ হয়ে নেয়। ইতিকে বোঝাই যাচ্ছে না যে সে কিছুক্ষণ আগে এইরকম ব্যবহার করছিল। ইতি একদম স্বাভাবিক, কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনার রেশমাত্র কিছুই নেই তার মধ্যে, তার কিছুই যেন মনে নেই। তখনকার মতো সব কিছু স্বাভাবিক হলেও পরবর্তীতে ইতির সাথে আরও ঘটনা ঘটতে থাকে। যেমন মাঝরাতে ইতি ঘুম থেকে উঠে বসে আর একা একা বিড়বিড় করে কী সব যেন বলতে থাকে। ইতির হাতে, বুকে, পেটে অনেক জায়গায় আঁচড়ের দাগ। তখন ম্যাডাম সহ সবাই ইতির কথা শুনতে শুনতে ইতির হাতের দিকে লক্ষ্য করে এবং সত্যি ইতির হাতে অনেক বড় বড় আঁচড়ের দাগ ছিল। ইতি তখন বলে যে এই সব ঘটনার জন্যই আমি পড়তে আসিনি। তারপর ইতির বাবা ইতিকে নিয়ে এক ওঝার কাছে যায়। ওঝার কাছে ইতি যাওয়া মাত্রই ওঝা ইতিকে দেখে পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে ইতির পিছনের দিকে তাকায়। মনে হচ্ছে ইতির পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তখন ওঝা ইতির বাবাকে যা বলল তা অনেকটা এরকম, ইতির ওপর একটা জিন ভর করেছে। এই জিনের নাম আশিক জিন, যা মানুষকে সহজে বা কখনোই ছাড়ে না বলা চলে। ইতি যখন ওই দিন টিউশন থেকে আসছিল তখন সে রাস্তার মধ্যে ওই জিনের ছায়া হয়েছিল,
আর ইতি যখন হেঁটে যাচ্ছিল তখন ওই জিনের ছায়ার বুকের উপর পা দেয়। এতে জিন খুব রাগান্বিত হয় এবং সে ইতির উপর ভর করে। আর বলা বাহুল্য যে ইতিকে দেখতেও খুব সুন্দর এবং সে সবসময় ইতির সাথেই থাকতে শুরু করে। ইতির বাবা খুব স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলেন যে এখন তাহলে কি উপায়। ওঝা বলল যে এই জিন সারা জীবন ইতির সাথে থাকবে, এত সহজে এই জিনকে সরানো যাবে না। এই বলে তিনি কিছু সুরা পড়ে ইতির হাতে ওই নীল রঙের বড় আংটিটা পরিয়ে দেয় আর বলে যে এই আংটিটা যেন ইতির হাত থেকে না খোলে, আংটি খুললেই এই জিন আবার ফিরে আসবে। সেই সঙ্গে ইতিকে আরও কিছু জিনিসের থেকে সাবধান করা হয়, যেমন একা একা জলের মধ্যে নামা থেকে ওকে বিরতে থাকতে বলা হয়। ওই দিন ইতির মুছে এসব কথা শুনে ক্লাসের সবাই অবাক হয়ে যায় যে মেয়েটা কি বলছে। যদিও সেই দিন ইতির মধ্যে কেমন যেন একটা ছন্ন ছাড়া ভাব ছিল। আগে ইতির চেহারায় যে লাবণ্যতা ছিল তা যেন এই কয়েকদিনে হারিয়ে গেছে। ইতি তখন বলে এই জন্যই কোনো ভালো ওঝা বা কোনো তান্ত্রিকের কাছে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হবে ইতিকে। ম্যাডাম তখন বলে যে আচ্ছা, এসব কথা তুমি সবাইকে বলো না এবং সাবধানে থেকো। আর ইতি বলল যে ওই সব ঘটনা সবাই জেনে গেছে, কারো কিছু আর জানার বাকি নেই ম্যাডাম, আমাদের প্রতিবেশীরাও সব জানে আর তারাই সবাইকে বলে বেড়ায়। আর আমি এই জন্যই ওই দিন সকালবেলা আপনার সঙ্গে ওরকম ব্যবহার করেছিলাম। এর কিছুদিন পরের ঘটনা, রিমঝিম ইতির ক্লোজ ফ্রেন্ড তনুর কাছ থেকে শুনেছিল ইতি নাকি 1 সপ্তাহ না যেতেই ওঝার দেওয়া আংটিটা খুলে ফেলে। এটা নাকি অনেক বাজে দেখতে, আর এত বড় আংটি হাতে থাকলে সবাই হাসাহাসি করে এবং নানান প্রশ্ন করে। ইতির এসব ভালো লাগে না, তাই সে এই আংটি খুলে ফেলে। তারপর থেকেই ইতি আবার মা বাবা প্লাস অন্য সবার সঙ্গে খারাপ আচরণ শুরু করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে। টিউশন যাওয়ার সময় শূন্য রাস্তায় চলে যায়। জিনটা যেই রাস্তায় তার উপর ভর করেছিল সেই রাস্তায় সে গিয়ে দাঁড়িয়ে থাকে। ইতি সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার জামা তার বুকের উপরে উঠে আছে। তার বুকে পেটে অনেক জায়গায় আঁচড়ের দাগ। সে তার শরীরে ব্যথা অনুভব করতে থাকে। ইতিকে নাকি একটা ছায়া 2 হাত বাড়িয়ে ডাকে। ইতি ছায়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাছাড়া এই ছায়ামূর্তি যখন ইতিকে 2 হাত বাড়িয়ে ডাকে, তখন যদি ইতি ছায়ামূর্তির কাছে না যায় তাহলে নাকি তার সারা শরীর জ্বলে পড়ে যায়, আর সে যদি কাছে যায় তাহলে তাকে জড়িয়ে ধরে, আর সে অদ্ভুত এক শান্তি অনুভব করে। তার শরীর নাকি অনেক আরাম পায়। সে ছায়ামূর্তিকে ভয় পায় না। এসব ইতির মা বাবা জানতে পারে এবং বুঝতে পারে এবং তাকে আবার সে ওঝার কাছে নিয়ে যায়। ওঝা ইতিকে দেখে বলে যে ওই আংটিটা খুলে ফেলেছিল, তাই জন্যই ওর সাথে এমন ঘটছে। ওই জিন এখনও পর্যন্ত তাকে ছাড়েনি। যাই হোক, এখন ইতিকে নিয়ে ইতির বাবা মা ইন্ডিয়া যাবে কোনো ভালো ওঝা বা তান্ত্রিকের সন্ধানে। বর্তমানে ইতির সময় এভাবেই কাটছে। ইতির যদি কোনো সুরাহা হয় তাহলে অবশ্যই আফটার মিডনাইট স্টোরিজে জানাবো। যদি মন চায় তো অবশ্যই ঘটনাটা পড়ে শুনিও। আমার মা আর দিদি আফটার মিডনাইট স্টোরিজের একজন বড় ফ্যান, সেই সঙ্গে রিমঝিমও। যদি ঘটনাটি পড়ে শোনাও তাহলে আমাদের এবং আমাদের এলাকার সবার খুব ভালো লাগবে। ভালো থেকো, তোমার জন্য শুভ কামনা রইল। সুযোগ পেলে অবশ্যই পশ্চিমবঙ্গে এসে ঘুরে যাও। পশ্চিমবঙ্গে তোমার অনেক ফ্যান আছে। আমার ছোট বোনেরও ঘটনাটি লিখলাম, যদি ভালো লাগে তাহলে পড়ো। পশ্চিমবঙ্গ থেকে অনেক ভালোবাসা রইল। তোমার, প্রিয়াঙ্কা, দি, মাসি, মেশো আর আমাদের পুরো আফটার মিডনাইট স্টোরিজ পরিবারের জন্য ঘটনাটি সিলেক্ট হলে আমাকে জানিও। ধন্যবাদ। আজ যে ঘটনাটা বলবো এটা ঘটেছিল আমার বাবার চাচাতো ভাইয়ের সঙ্গে। সম্পর্কে উনি আমার কাকা হন এবং উনি পেশায় একজন দর্জি ছিলেন। আমার সালটা সঠিক মনে নেই, 2016 কি 17 হবে। তো বেশি কথা না বলে ঘটনায় যাওয়া যাক। ঈদের সময়টায় আমার দম ফেলার ফুরসাদ থাকতো না। সেলাইয়ের এত অর্ডার থাকতো যে রাত 2-3টে পর্যন্ত মেশিনেই বসে থাকতাম। চোখ জ্বলতো, পিঠ ধরে আসতো, কিন্তু কাজ তো থামানো যায় না। লোকজন ঈদের আগে টাকা বেশি দিত। একদিন সন্ধ্যায় সুতো আর কিছু জিনিসপত্র কিনতে শহরে গেলাম। ফেরার পথে বাজারে ভালো কিছু পাঠা মাছ দেখে কিনে নিলাম। বাসায় এসে স্ত্রীকে বললাম যে এটা কেটে রান্না করে দোকানে দিয়ে আসতে। আমি দোকানে যাচ্ছি এবং ওখানেই আমি খাবারটা খেয়ে নেব। তারপর দোকানে চলে এলাম। রাত 10টার দিকে স্ত্রী ভাত নিয়ে এলো, সাথে পাঁঠা মাছ। গরম ভাত, পাঁঠা মাছের ঝোল, গন্ধে দোকানটা ভরে গেল। কিন্তু কাজের চাপে ভাতে হাত দেওয়া হলো না।
একটা জামার হাতা শেষ করি, তারপর খাবো। এই ভাবতে ভাবতে সময় গড়িয়ে যায়, রাত বাড়ে। একটা সময় দোকানের শাটারটা নামিয়ে দিলাম, শুধু দরজাটা খোলা রেখে ভিতরে কাজ করতে থাকলাম। বাইরের গলিটা তখন নিশ্চুপ, পুরো এলাকায় সম্ভবত শুধু আমিই জেগে আছি, আর আমার সেলাই মেশিনের ঘর ঘর আওয়াজটা। রাত প্রায় 12টা। হঠাৎ করে ঠক 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 করে একটা আওয়াজ হলো। পাশের সে অসমাপ্ত দোকানটার দিক থেকে আমার দোকানের বেড়ায় কেউ একটা টোকা মারছে। শব্দটা স্পষ্ট, কাঠে আঙুলের গাঁট ঠোকার শব্দ। আমি বলে উঠলাম, কে? কোনো উত্তর নেই। আবার ঠকঠক করে শব্দ হলো। জিজ্ঞাসা করলাম যে কে ওখানে? আবারও কোনো শব্দ নেই। আবার ঠকঠক করে একটা শব্দ হলো। এবার যেন একটু ধীরে, একটু মাপা, কেউ যেন ধৈর্য ধরে অপেক্ষা করছে আমার কথার। আমি ভাবলাম হয়তো পাড়ার ছেলেপুলেরা দুষ্টুমি করছে। রাত 12টায় এসব করছে। বিরক্ত হয়ে গেলাম, চেঁচিয়ে বললাম যে ভাজলামো না করে ভিতরে আয়, ভাত রাখা আছে, খাবি তো খা, কিন্তু দুষ্টুমি করিস না, কাজের চাপে আছি, রাগাস না। কোনো সাড়া শব্দ পেলাম না। আমি উঠে গেলাম ওদিকটায়, বেড়ার উপরে উকি দিলাম, কিন্তু সেই দোকানের ভেতর কেউ নেই। এদিক ওদিক তাকালাম, অন্ধকারে চোখ চালালাম, গলিতেও কোনো মানুষ নেই, হাওয়াটুকুও যেন থমকে আছে। তারপর ভাবলাম হয়তো ইঁদুর টিঁদুর কিছু একটা হবে, কারণ এছাড়া তো আর অন্য কোনো কারণ খুঁজে পাচ্ছি না। ভিতরে ফিরে এলাম, ভাত খেলাম, মাছের ঝোলটা ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। খেয়ে দিয়ে আবার কাজ ধরলাম। রাত 2:30টার সময় সব গুছিয়ে দোকান বন্ধ করলাম। দোকানের দরজা থেকে বেরিয়ে গলি ধরে বাড়ির দিকে হাঁটতে শুরু করেছি। পা 3 ফেলেছি, এমন সময় গলির ভিতর থেকে একটা আওয়াজ এলো, কিরে? আমি থমক দাঁড়ালাম। গলার শটটা গলির অন্য পাশ থেকে, মানে সেই বাগানের ভিতর থেকে আসছে। বাগানের ভিতর থেকে কেউ একজন বলছে আমাকে, তুই না ভাত খাওয়াতে চাইলি, দিয়ে একাই খেয়ে ফেললি, কাজটা কিন্তু তুই ভালো করলি না। আমার শরীরটা শিরশির করে উঠল। গলার স্বরটা কিন্তু একদমই চেনা নয়, কিন্তু কথার ভঙ্গিটা যেন কেউ খুব কাছ থেকে, খুব চেনা কেউ কথা বলছে। একটা অভিমান মেশানো, কিন্তু একটা হুমকিও। আমি ইটের দেয়ালের কাছে গেলাম, দেয়ালের উপর দিয়ে উকি মারলাম বাগানের ভিতর। যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত যেন বরফ হয়ে গেল। বাগানের মধ্যে কেউ একজন বসে আছে, অন্ধকারে বোঝা যাচ্ছে তার চেহারাটা, শরীরটা, কিন্তু তার ঘাড়ের উপর শুধু বাঁকা কালো শূন্যতা। তার মাথা নেই, তবু যেন সে কথা বলছে। তার মাথা নেই, তবুও যেন সে আমার দিকেই তাকিয়ে আছে। আমি আর দাঁড়াইনি, দেয়াল থেকে সরে এসে সোজা গলি ধরে আমি প্রায় দৌড়তে থাকি। আমি হাঁসফাঁস করতে থাকি, দৌড়ে বাড়ির দরজায় এসে ধাক্কা দিই। আমার হাত কাঁপছে, আমার পা কাঁপছে। স্ত্রী দরজা খুলে আমার চেহারা দেখে ঘাবড়ে গেল, বলল, কি হয়েছে তোমার? সব বললাম এক নিঃশ্বাসে। সে বলল, রাতের পর রাত জেগে কাজ করছো, চোখে ঘুম, ক্লান্ত শরীর, কিছু একটা ভুল দেখেছো। আমিও নিজেকে বোঝালাম হয়তো সত্যিই ভুল দেখেছি, ক্লান্ত চোখে তো অনেক কিছুই দেখা যায়। ঘুমিয়ে পড়লাম, কিন্তু ব্যাপারটা না থামল না। এরপর থেকে মাঝে মাঝেই রাত গভীর হলে সেই একই শব্দ আসত, ঠক ঠক করে, একই জায়গা থেকে, দোকানের বেড়ার সেই ঠোঁকা। আমি বাইরে যেতাম, খুঁজতাম, কিন্তু কাউকে পেতাম না। প্রতিবার একই জিনিস করত, শব্দ আছে কিন্তু যে করছে তাকে পাওয়া যাচ্ছে না। বাসায় ফিরে স্ত্রীকে বলতাম, সে বলতো, রাখো তো তোমার মন গড়া বিষয়। আমি চুপ করে যেতাম, কিন্তু ভেতরে ভেতরে জানতাম এটা মন গড়া নয়। যে শব্দ কানে আসে সেটা সত্যি, যে কণ্ঠস্বর শুনেছিলাম সেটাও সত্যি। তারপর এলো সেই রাত। দোকান বন্ধ করে গলি ধরে বাড়ির দিকে হাঁটছি। কিছুদিন পরের আরেকটা রাতের ঘটনা এটা। গলির ঠিক মাঝখানে পৌঁছেছি। সামনে অন্ধকার, পিছনে অন্ধকার। হঠাৎ করেই দেখলাম গলির ও প্রান্ত থেকে কিছু একটা এগিয়ে আসছে আমার দিকে। ধীরে, একটা ছায়া, কিন্তু ছায়ার মতো ভাসছে না। পা ফেলে হাঁটছে, কিন্তু কোনো পায়ের আওয়াজ নেই। আমি সেখানেই জমে গেলাম, পা যেন মাটিতে বেঁধে গেছে। ছায়াটা কাছে এলো, আরও কাছে, আর তখন অন্ধকারের ভিতর থেকে সেই চেহারাটা, না, চেহারা বলা ভুল হবে, শরীরটা পরিষ্কার হলো। সেই একই অবয়ব, শরীর আছে, হাত আছে, পা আছে, কিন্তু ঘাড়ের উপর কিছু নেই। যেখানে মাথা থাকা উচিত ছিল সেখানে শুধু রাতের অন্ধকার, যেন শুধু ঘাড় পর্যন্তই সেই শরীরটা। সে আমার সামনে দাঁড়ালো, এত কাছে যে হাত বাড়ালেই ছোঁয়া যায়। তারপর কথা বলে উঠল। গলাটা কোথা থেকে এলো বুঝতে পারলাম না। বলল, কি রে, ওই দিন আমায় ডাকলি, খেতে আসতে বললি, তারপর একা একা খেয়ে নিলি, আমায় দিলি না, কাজটা কি ভালো করলি? এই বলে সে আমার হাত চেপে ধরল। সে স্পর্শ, জীবনে অনেক কিছু ছুঁয়েছি, কিন্তু ওই স্পর্শের কথা ভাবলে আজও গায়ে কাটা দেয়। বরফের মতো ঠান্ডা, কিন্তু তার চেয়েও বেশি কিছু, যেন হাতের ভেতর কোনো রক্ত নেই, কোনো প্রাণ নেই,
শুধু একটা খিদে আছে, একটা অভিযোগ আছে। আমি চিৎকার দিলাম, তারপর আর কিছু মনে নেই। জ্ঞান যখন ফিরল দেখলাম বাসার মেঝেতে শুয়ে আছি, স্ত্রী আর ছেলে পাশে। চিৎকার শুনে ওরা গলিতে ছুটে এসেছিল। আমাকে অজ্ঞান অবস্থায় গলির মাঝখানে পড়ে থাকতে দেখেছিল, টেনে বাড়িতে নিয়ে এসেছে। স্ত্রী জিজ্ঞাসা করল কি হয়েছিল। সব বললাম গোড়া থেকে। এবার আর মন গড়া বলল না। আমার মুখের রং দেখেই বুঝেছিল এটা ঘুমের ভুল তো নয়। বললাম, সকালে ইমাম সাহেবকে ডেকো, এখন ঘুমাই। দুজনে শুয়ে পড়লাম। কিন্তু সেই রাত তখনও শেষ হয়নি। রাত 2টো কি 2:30 হবে। হঠাৎ করে আমার স্ত্রীর ঘুম ভেঙে গেল। বাইরে থেকে একটা শব্দ আসছে, যেন কয়েকটা গরু বাড়ির সামনে লাউয়ের মাঝানে ঢুকে লাউ গাছ ছিঁড়ছে, পাতা খাচ্ছে, এরকম একটা শব্দ হচ্ছে। স্ত্রীর ঘুম ভেঙে যায় এবং উনি উঠে হুস হুস করতে করতে প্রায় ঘুমের চোখেই বাইরে যান। তখন তার মাথায় একবার রইল না যে এত রাত্রিবেলা গরু আসবে কোথা থেকে। দরজা টরজা সব বন্ধ। গলির মুখ থেকে কোনো একটা গরু এতটা পথ হেঁটে ভিতরে আসার কথা তো নয়। উনি বাইরে গিয়ে দেখলেন লাউ গাছ যেমন ছিল তেমনই আছে, একটা বাধাও ছেঁড়া নেই, কোনো গরু নেই, কোথাও কিছু নেই, পুরো জায়গাটা ফাঁকা, চুপচাপ। তার তন্দ্রাভাবটা একটু কাটল এবং তার চোখ গেল জানলার দিকে। লাউরে মাঝানের ঠিক নিচে দেওয়ালের গায়ে হেলান দিয়ে বসে আছে সেই অবয়ব, যার শরীর আছে কিন্তু মাথা নেই। আর সে বলছে, তোর স্বামী খেতে দেবে বলে তো খেতে দিল না, আমি ছাড়ব না ওকে। আমার স্ত্রী, সে সাহসী মহিলা, কিন্তু তার নিজের মুখ থেকে শুনেছি সেই মুহূর্তে তার 2টো পা যেন মাটিতে গেঁথে গিয়েছিল। তবু সে কোনো মতে মুখ খুলল, আয়াতুল কুরসি পড়তে শুরু করল। পড়ছে পড়ছে, গলা কাঁপছে, কিন্তু থামছে না। আর তারপর ঠিক কখন সেটা মিলিয়ে গেল বলতে পারেনি সে। পড়তে পড়তে একটা সময় চোখ তুলে দেখল জানলার নিচে আর কেউ নেই, অন্ধকার ভাঙা, যেন কেউ কোনোদিন ছিলই না। সে কাঁপতে কাঁপতে ঘরে ফিরে এলো, শুয়ে পড়ল, কিন্তু ঘুম আর আসেনি সেই রাতে। পরদিন সকালে একজন ইমাম সাহেবকে দেখা হলো। উনি এলেন, সব শুনলেন, কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন যে আপনি যখন মাছ কিনে বাসায় ফিরছিলেন তখন থেকেই এটা আপনার পিছু নিয়েছে। মাছের গন্ধ, তাজা রক্তের গন্ধ, এরা এসবে আকৃষ্ট হয়, কিন্তু সেটুকুতে সে হয়তো ছেড়ে দিত। কিন্তু সমস্যা হয়েছে তখন যখন আপনি দোকানে বসে চেঁচিয়ে বলছিলেন যে ভিতরে আয়, খাবি তো খা। আপনি বলেছিলেন পাড়ার ছেলেপেলেদের উদ্দেশ্যে, কিন্তু সে ভেবেছে আপনি তাকে ডেকেছেন, নিমন্ত্রণ দিচ্ছেন, আর তারপর আপনি একা খেয়ে ফেলেছেন, তাকে দেননি। এটা তো সে মেনে নিতে পারেনি। দাওয়াত দিয়ে না খাওয়ানো, এদের কাছে এটা অপমান। ইমাম সাহেব তারপর পানি পড়া দিলেন, একটা তাবিজ লিখে দিলেন। তারপর থেকে আর কিছু ঘটেনি। সে ঠকঠক শব্দটা আরও আসেনি। গলিটা আগের মতোই অন্ধকার, আগের মতোই নিস্তব্ধ, কিন্তু সে অবয়বকে আর দেখা যায়নি। তবে কাকা বলেছিলেন সেই রাতের পর থেকে তিনি রাত 12টার পর আর কোনোদিনও দোকানে বসে কাজ করেননি, আর কাউকে রাতের অন্ধকারে ভিতরে আয় বলে ডাকেননি। কারণ অন্ধকারে কে শুনছে সেটা কি আর কেউ জানে? আগের দিনের এপিসোডে যারা যারা কমেন্ট করেছিলেন, আকাশ গেমিং, পরম কমেন্ট করেছেন, মনীষ সাহা লিখছেন সবুজ সেঞ্চুরি, আমাদের মধ্যে রয়েছেন পূর্ণিমা বৈরাগ্য, বড় একটা কমেন্ট করেছেন মহুয়া মুখার্জি, কমেন্ট করেছেন দিয়া ঘোষ, লিখছেন আফটার মিডনাইট স্টোরিজ আমার ইমোশন। এখন আমি ট্রেন জার্নি করছি আর রাতে বা ভোরে আফটার মিডনাইট স্টোরিজ শোনাটা আবার ট্রেনে, উফ, ক্যান ইউ ফিল দ্য থ্রিল? বাই দ্য ওয়ে, আমি ফার্স্ট কমেন্ট করলাম, বাট আমি লাস্ট 2 বছর ধরে আফটার মিডনাইট স্টোরিজ শুনছি। হাই দিয়া, আশা করছি তোমার ট্রেনের জার্নি অনেক সুন্দর হয়েছে। আমাদের মধ্যে রয়েছে বিউটি কীর্তনিয়া, লিখছেন দাদাই প্রথম ঠিক সময় আফটার মিডনাইট স্টোরিজ শুনছি। আমি বিগত 2 মাস ধরে আফটার মিডনাইট স্টোরিজ শুনছি। আফটার মিডনাইট স্টোরিজ শোনাটা পুরো নেশার মতন হয়ে গেছে। আফটার মিডনাইট স্টোরিজের জন্য অনেক শুভকামনা। আর একটাই কথা না বললেই নয়, তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠকে শত কোটি প্রণাম। থ্যাংক ইউ। আমাদের মধ্যে রয়েছেন নিখিল পূজা, লিখছেন তড়িৎ, সব ঘটনা মিলিয়ে একটা এপিসোড করুন, তাহলে একসাথে ঘটনা শুনতে পারবো। করাই যায় এরকম। আমাদের মধ্যে রয়েছেন মল্লিকা বিশ্বাস, কমেন্ট করেছেন কৃষ্ণা বাগদি, আমাদের মধ্যে রয়েছেন লিন্ডা মাঝি, আমাদের মধ্যে রয়েছেন অরুণিমা এস, কমেন্ট করছেন ডিজে প্রলয়, এছাড়া রয়েছে অরূপ মালি এবং আরও অনেকে। যারা যারা কমেন্ট করেছেন, আশা করছি আপনারা আজকের এপিসোডে অনেক অনেক কমেন্ট করবেন এবং প্লিজ কমেন্ট করে ভরিয়ে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আজকের মতো এপিসোড এখানেই শেষ করছি, আবার কথা হবে পরবর্তী এপিসোডে। আর নিতাই ডোম 3 আসছে, শুনতে শুনতে কেমন যেন অন্ধকার আরও ঘনিয়ে আসে, শুধু শব্দটুকু বেজে ওঠে কানে, নিতাই ডোম।
কে এই নিতাই? কেন তার নাম বারবার আসে? গল্পের ভেতর গল্প আর ভয়ের ভেতর ভয়। কাকার ঘটনা শুনে মনে হচ্ছিল বুঝি সব শেষ, কিন্তু না, আফটার মিডনাইট স্টোরিজের এই এপিসোডে যেন আরও কিছু বাকি। আর নিতাই ডোম 3 আসছে মানে? আগের দুটো পর্ব কবে এসেছিল? আমার মনে পড়ার চেষ্টা করি। হ্যাঁ, প্রথমটা ছিল নিতাই ডোম আর কাঁচা শ্মশানের ঘটনা, দ্বিতীয়টা ছিল নিতাই ডোম আর রাতের পথিক, এখন তৃতীয়টা কি হতে পারে? তো আজকের এই এপিসোডে আমরা পেলাম দুটো ঘটনা, একটা ইতির ওপর আশিক জিনের ভর করার ঘটনা, আরেকটা কাকার দোকানের মাথা নেই সেই অবয়বের ঘটনা। কিন্তু মনে রাখবেন, সব গল্পের শেষ নেই। যেমন ইতির আংটি খোলার পর কি হয়েছিল আমরা জানি, কিন্তু তার পরবর্তী কি? ইন্ডিয়া গিয়ে কি সুরাহা হয়েছিল, নাকি আশিক জিন এখনও তার পেছনে? তেমনি কাকার গল্পে ইমাম সাহেবের তাবিজের পর কি হয়েছে? সেই গলির অন্ধকার কি সত্যিই কেটেছে, নাকি এখনও রাত নামলেই কেউ দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে ঠক ঠক করে ডাকে? আর নিতাই ডোম, এই নামটা কেন বারবার আসে? এর মধ্যেই আরেকটি ঘটনার চিঠি এসে পৌঁছেছে। চিঠিটা পাঠিয়েছেন বাংলাদেশের চট্টগ্রাম থেকে, নাম স্বাধীন। উনি লিখেছেন, হ্যালো সবুজদা, আমি 2022 সাল থেকে আফটার মিডনাইট স্টোরিজ শুনছি। আজ যে ঘটনাটা পাঠালাম সেটা আমার নিজের জীবনের। আমি এখনও রাতে একা ঘুমোতে পারি না। ঘটনাটা পড়লে বুঝবেন কেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। শুক্রবার আর রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত। আর ভুলবেন না, রাতের অন্ধকারে কাউকে ভিতরে আয় বলে ডাকবেন না, কারণ অন্ধকারে কে শুনছে সেটা কি আর কেউ জানে? শুভরাত্রি।